আরসি কলকাতার পক্ষ থেকে আজকে আমাদের ক্লাস নাম্বার 3 ইউনিট 6 এন্ড 7 নিয়ে আমরা আলোচনা আজকে শুরু করছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। ইউনিট 6 এন্ড 7 এ যে বিষয়গুলো নিয়ে বলা আছে, যে পাবলিক যে পলিসিগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব, এবং সেখানে প্রথমেই আছে হচ্ছে ডিসিশন মেকিং। কি করে সিদ্ধান্ত নেওয়া হয়, কিভাবে আমরা সিদ্ধান্তের ভিত্তিতে অন্যান্য সিদ্ধান্তগুলোকে এমনিতে বাস্তবায়িত করি। বিভিন্ন রকম ভাবেই আমরা সিদ্ধান্তগুলো সাধারণভাবে বাস্তবায়িত করে থাকি। যেমন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ফার্স্টই আমরা আগে দেখবো যে সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব কি। সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বের ক্ষেত্রে সবার আগে আমাদের দেখতে হবে জনপ্রশাসনে কিন্তু ভুল সিদ্ধান্ত বা বিলম্বিত সিদ্ধান্ত অনেক সময় বিপর্যয় ডেকে আনে। বিপর্যয় মানে কি? অসংখ্য মানুষের মধ্যে দুর্ভোগ ডেকে আনতে পারে ভুল সিদ্ধান্ত। ফলে সময় অনেক অপচয় হয় এবং তার সঙ্গে তো সরকারি অর্থের অনেক অপচয় হয়। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যদি আমরা দেখি, সেই অবস্থা থেকে আমাদেরকে খুব সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কারণ এমনিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়গুলোর সঙ্গে যেহেতু সাধারণ মানুষ এখানে জড়িয়ে থাকে, তাই ভুল সিদ্ধান্ত যত সম্ভব কমিয়ে আনা যায় সেটাই হচ্ছে শ্রেয়। এবং ভুল সিদ্ধান্ত নিলে অনেক সময় দেখা যায় সেগুলোর কিন্তু প্রভাব সমাজের মধ্যে বা এমনিতে প্রশাসনের মধ্যে অনেক সময় সুদূর প্রসারী হয়। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সবার আগে আমাদের দেখতে হবে সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত আমরা কিভাবে নিতে এমনিতে পারি। যেমন হচ্ছে একটা কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেটা কোনো ইনস্টিটিউশন হতে পারে কিংবা কোনো এমনিতে যেগুলোকে আমরা ফ্যাক্টরি বা ফার্ম যে কোনো ক্ষেত্রেই হতে পারে, সেই সব ক্ষেত্রে কিন্তু সব সময়তে আমাদেরকে সঠিক এবং হচ্ছে সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ সময়ের ভিত্তিতে, মানুষের চাহিদার ভিত্তিতে যে সিদ্ধান্ত আমরা নেব, সেই সিদ্ধান্তের ভিত্তিতেই কিন্তু বাকি জিনিসগুলো তার সঙ্গে সঙ্গে অগ্রসর হয়। অর্থাৎ সিদ্ধান্তের উপর বাকি জিনিসটা টোটালটা ডিপেন্ড এমনিতে করে থাকে। সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই আমরা বুঝতে পারি সংগঠনের মধ্যে কি ঘটছে বা আমরা কিভাবে এমনিতে অগ্রসর হলে আমাদের সংগঠনের ভবিষ্যৎ কেমন হবে। সিদ্ধান্ত গ্রহণকে প্রশাসনের হৃদয় হিসেবে বলা যায়। একবার যদি আমরা যে কোনো কাজের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিয়ে নিই বা কোনো একটা ব্লু প্রিন্ট বা যেটাকে বলা হয় একটা পূর্ব পরিকল্পনা করে নিই, সেরকম জায়গা থেকে দাঁড়িয়ে দেখা যায় তাহলে কিন্তু কাজটা প্রায় 50% মতো হয়ে যায়। কারণ সিদ্ধান্তটা বেসিক, যেটার উপরে ছক বা যে তোমার ধাঁচা বা যে নকশা বা কাঠামো, তার উপর ভিত্তি করেই কিন্তু অন্যান্য জিনিসগুলো হয়। সুতরাং সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে যে কোনো এমনিতে প্রশাসনিক বিষয় বা কোনো সংগঠনের বিষয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং তোমার প্রশাসনের প্রত্যেকটি দিককে সিদ্ধান্ত গ্রহণের চারপাশে আবর্তিত হতে হয়। মানে একটা কোনো প্রশাসনের কোনো অংশ যদি কোনো সিদ্ধান্ত নেয়, তার ভিত্তিতে আমরা বলতে পারি না সমগ্র প্রশাসনটা চলবে। সবাইকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত থাকতে হয়। সুতরাং হার্বার্ট সাইমন কিন্তু বলেছেন যে তোমার প্রশাসনের প্রত্যেকটি দিক সিদ্ধান্ত গ্রহণের চারপাশে আবর্তিত হয়। অর্থাৎ একটা সিদ্ধান্ত সম্পূর্ণ প্রশাসনকে নানাভাবে কিন্তু এমনিতে এফেক্ট করে থাকে এবং সেই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা দেখব যে আমরা গুরুত্বগুলো দেখলাম, সেখানে হচ্ছে সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত, এবং হচ্ছে সেই সিদ্ধান্ত সমগ্র সংগঠনের মধ্যে নানাভাবে কিন্তু আবর্তিত হয়। যেমন হচ্ছে কোনো কেন্দ্রীয় সরকারের কোনো সিদ্ধান্ত বা কোনো রকম অঙ্গরাজ্য সরকারের কোনো সিদ্ধান্ত, সবই কিন্তু বিভিন্নভাবে সংগঠনের মধ্যে প্রভাব ফেলে থাকে। সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে এমন ফ্যাক্টর বা যে বিষয়গুলো আছে, সিদ্ধান্ত গ্রহণকে জেনারেল ভাবে দেখতে গেলে অনেক সময় প্রাসঙ্গিক নানা রকম ডেটার ভিত্তিতে দেখা যায় যে সিদ্ধান্ত গ্রহণকারী অ্যাক্সেস বা নীতির যে প্রকৃতি, আইনগত এবং বাজেটের সীমাবদ্ধতা অনেক সময় দেখা যায়। আমাদের কাছে দেখা যায় কোনো একটা সংগঠন খুব ছোট, তার হয়তো বাজেট বা টাকা পয়সা বা মূলধন খুবই কম। সেরকম ক্ষেত্রে দেখা যায় আইনগত বা বাজেটের সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সময়তে কিন্তু বিভিন্ন রকম ভাবে এফেক্ট কিন্তু দেখা যায়, এবং সেই সব এফেক্টের ভিত্তিতেই অন্যান্য সিদ্ধান্তগুলো নানাভাবে প্রভাবিত হয়ে থাকে। এবং আইনগত সীমাবদ্ধতাও থাকে। অনেক সময় দেখা যায় যে সরকারি কোনো ল
বা আইন, সেটা অনেক সময় বিভিন্ন জায়গাতে আমাদেরকে এমন ভাবে বাধা নিষেধ আরোপ করে দেয় যে সংগঠন অনেক সময়তে কিন্তু ফ্লেক্সিবল ভাবে কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু পারে না। অনেক সময়তে এটাও হয় যে প্রাসঙ্গিক কোনো ডেটা অবধি থাকে না, অর্থাৎ যেসব তথ্যের ভিত্তিতে সমাজ বা পরিবেশ থেকে আগত তথ্যের ভিত্তিতে আমরা যে সিদ্ধান্তটা নেব, সেই তথ্য অনেক সময়তে কিন্তু এমনিতে তোমার পর্যাপ্ত থাকে না। সুতরাং তথ্য কম থাকলে সেটা একটা সমস্যা। তার সঙ্গে হচ্ছে বাজেট যদি কম থাকে, যদি তোমার টাকা পয়সার অ্যাক্সেস বেশি না পাওয়া যায়, যেমন হচ্ছে ভারতবর্ষে যে ইসরো, সেই যে মহাকাশের জন্য যে কোটি কোটি টাকা খরচ করছে, সরকার যদি সেই ইসরোর জন্য টাকা অনুমোদন না করে, তাহলে কিন্তু মহাকাশের গবেষণা আস্তে আস্তে করে পিছিয়ে যাবে বা সেখানে কিন্তু নানা রকমের ঘাটতি দেখা দিতে বাধ্য। ফলে যে কোনো সাহসী সিদ্ধান্ত, সংগঠনের সিদ্ধান্ত বা দেশের হয়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে, কোনো ইনস্টিটিউশনে নিক না কেন, সেখানে কিন্তু বাজেট বা টাকা পয়সার ঘাটতি যাতে না হয়, সেই জিনিসটা দেখাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং হচ্ছে আইনগত সীমাবদ্ধতার কথা আমরা বললাম, যে অনেক সময়তে এখন আমাদেরকে বিভিন্ন জায়গায় দেখতে গেলে আমাদের যে পরিবেশ আছে, পরিবেশকে বাঁচিয়ে, মানুষকে বাঁচিয়ে, এবং তার সঙ্গে হচ্ছে তোমার জঙ্গলকে বাঁচিয়ে, সবকিছুকে বাঁচিয়ে আর কি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। ফলে অনেক ফ্যাক্টর এখানে কাজ করে যায়। অনুভূমিক তথ্য এবং পদ্ধতি, অনেক সময় দেখা যায় যে পদ্ধতিগত ত্রুটি অনেক সময় দেখা যায়, কোন একটা সিদ্ধান্ত নেওয়ার পরেও অনেক সময় পদ্ধতিগত ত্রুটি আমরা দেখতে পাই। এবং অনুভূমিক তত্ত্ব, যেগুলো কিনা বিভিন্ন জায়গা থেকে আসছে, একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজনের মধ্যে, সেখানেও কিন্তু ঘাটতি দেখা দিতে পারে। অনেক সময় তথ্যের মধ্যে বিকৃতি হয় এবং সেই তোমার তথ্যগুলোকে অন্যভাবে অতিরঞ্জিত করেও সবাইকার সামনে নিয়ে আসা হয়। এরকম একটা পরিস্থিতি দেখা দিলে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক সময় বাধ্যবাধকতা হয়ে থাকে। থার্ড, প্রকৃত অবস্থা। অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা যায় বাস্তবের সঙ্গে সিদ্ধান্তের হিউজ তফাৎ। সংগঠনের জন্য কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হলো, সেরকম একটা সিদ্ধান্তের জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে যা বাস্তবে হচ্ছে তার সঙ্গে সরকারি বা বেসরকারি সংগঠনের কোনো সিদ্ধান্তের কোনো মিল নেই। তার মানে কি, এখানেও একটা ফ্যাক্টর কিন্তু কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে প্রকৃত অবস্থা। তুমি যদি একদম অন দ্য গ্রাউন্ড সেখানে গিয়ে ভালো করে সিদ্ধান্ত নেওয়ার আগে সেটাকে ভালো করে স্টাডি না করি, যেটাকে বলা হয় রিসার্চ করা, সেটা যদি আমরা ভালোভাবে না করি, শুধুমাত্র সরকারি অফিসে বা কোনো বেসরকারি সংগঠনে বসে সিদ্ধান্ত নেওয়া কিন্তু অনেক সময়তে ভুল প্রমাণিত হয়। অর্থাৎ আমাদেরকে যে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নেওয়ার আগে, সেটা সংগঠনে হোক, কলকারখানায় হোক বা কোনো সরকারি স্তরে হোক, সবার আগে আমাদের বাস্তব অবস্থাকে সবার আগে ভালো করে দেখতে হবে, সেটা আদৌ কতটা ঠিক বা ভুল। সুতরাং প্রকৃত অবস্থাকে বিচার করতে গেলে এটাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে যায়। ব্যক্তিগত বিশ্বাস, অনেক সময় দেখা যায় সংগঠনের যারা মালিক থাকেন, তাদের অনেক সময় ব্যক্তিগত কিছু নীতি বিশ্বাস থাকে, সেগুলোর উপর ভিত্তি করে আমরা বলতে পারি সেই ব্যক্তিগত বিশ্বাসও কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে। যদি আমাদের কোনো একটা ধর্মীয় সংগঠনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হয় কোনো সরকারকে, সেক্ষেত্রেও দেখা যায় অনেক সময়তে সরকারের কোনো স্তরে ব্যক্তিগত বিশ্বাস অনেক সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এফেক্ট কিন্তু ফেলতে এমনিতে পারে। আবার এরকমও হয়, কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে সেই অঞ্চলে সাধারণ মানুষের যে বিশ্বাস, সেখানেও অনেক সময় কিন্তু এফেক্ট হয়। সুতরাং সব মিলিয়ে দেখতে গেলে আমরা দেখব ব্যক্তিগত বিশ্বাস বা আমার যে এমনিতে পার্সোনাল যে ট্রাস্ট, সেটা একটা বড় ইস্যু অনেক সময় হয়ে যায়। ব্যক্তিগত বিশ্বাসের ঊর্ধ্বে উঠে গেলেই তবেই আমরা কিন্তু কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারবো। আদারওয়াইজ আমাদের সিদ্ধান্তের মধ্যে ভুলভ্রান্তি হওয়া সম্ভাবনা অনেকটাই থেকে যায়। লাস্ট হচ্ছে রাজনৈতিক বিবেচনা, সংগঠন বা গোষ্ঠী, ট্রেড ইউনিয়নের চাপ। অনেক সময়তে এটা খুবই আমরা দেখি, বিভিন্ন সময়তে পলিটিক্যালাইজড ভাবে বা পলিটিসাইজড করে অনেক সিদ্ধান্ত আমাদের নিতে হয়। অনেক বেশি অভিজ্ঞ কোনো রাজনীতিবিদ যদি থাকে, সরকারি উদাহরণই আমি দিচ্ছি, সেক্ষেত্রে দেখা যায় যে তিনি খুব অভিজ্ঞতার ভিত্তিতে অনেক সময়তে রাজনৈতিক বিবেচনা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু পারেন। মানে পুরোপুরি যে অবস্থাটাকে ঠিক মতো যাচ করা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
যিনি এই ভালোভাবে জাজমেন্টাল হতে পারেন না, তাকে কিন্তু অনেক সময় সুদূর প্রসারী প্রভাব এমনিতে পড়তে পারে। সেটা ভোট ব্যাংকের রাজনীতিতেও পড়তে পারে, দলীয় যে মতামতের ক্ষেত্রেও পড়তে পারে, সামগ্রিকভাবে তার ব্যক্তিগত ক্যারিজমার ক্ষেত্রেও পড়তে এমনিতে পারে। সুতরাং সময় মতো সিদ্ধান্ত একটা বড় বিষয়। যেমন বিভিন্ন বিভিন্ন তোমার জায়গায় যে সাম্প্রতিক সময়তে কেন্দ্রীয় সরকার যে বিভিন্ন রকম নানা রকম যে ব্যক্তিকে ভারতরত্ন দিচ্ছে, সেই সিদ্ধান্ত নিয়েও অনেক সময় কিন্তু বিতর্কের সূচনা হয়েছে। যে আদৌ এই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে কতটা বেশি এমনিতে রাজনৈতিক বিবেচনা বা বা এমনিতে কতটা বেশি ভোট ব্যাংকের পলিটিক্স কাজ এমনিতে করছে বা করছে না। তৎসত্ত্বেও বলা যায় যে বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে অবশ্যই একটা রাজনৈতিক বিবেচনা, আদান প্রদান, সেই অঞ্চলের রাজনীতিকে বোঝা, মানুষের যে পালস অর্থাৎ মানুষ কি চাইছে সেটা বোঝা, সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হয়। সামগ্রিকভাবে সংগঠনের ক্ষেত্রেও কলকারখানা সংগঠন বা তোমার যে কোনো বেসরকারি ফার্মের ক্ষেত্রেও যদি আমরা দেখি, সেখানেও কিন্তু বিভিন্ন সময়তে এমনিতে সেখানে সরকারি এফেক্ট কতটা করতে এমনিতে পারে, বা সেখান থেকে আদৌ আমি কোনো রকম লাভ করতে পারবো কিনা, বা এটার কোনো নেগেটিভ এফেক্ট সমাজের মধ্যে পড়বে কিনা, এরকম নানা রকমের রাজনৈতিক বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, এটা বেশিরভাগ ক্ষেত্রে এমনিতে দেখা যায়, অনেক সময় সংগঠিত গোষ্ঠী, যাকে আমরা ট্রেড ইউনিয়ন বলি, ভারতবর্ষে ট্রেড ইউনিয়ন যে তোমার পলিটিক্স সেটা অত্যন্ত তীব্র, এবং শ্রমিক শ্রেণীর চাপ থাকে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থাকে, তাদের সঙ্গে আবার বিরোধী দলের অনেক সময় রিলেশন থাকে। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা দেখব এই যে রিলেশন, সম্পর্ক, সবকিছুই কিন্তু বিভিন্নভাবে সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। যেমন এক সময়তে আমাদের এখানে পশ্চিমবঙ্গে ডানলপের কারখানা ছিল, পবন রুইয়ার ডানলপ কোম্পানির কারখানা। সেই পবন রুইয়ার ডানলপ কোম্পানির কারখানা এখন কিন্তু আর নেই, এবং সেই কারখানার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে তাদের বিভিন্ন সিদ্ধান্ত বা নীতি, তার সঙ্গে আমার যেসব সেখানে যেসব ট্রেড ইউনিয়ন ছিল তাদের সিদ্ধান্তের মধ্যে বৈমনা না হওয়া, সব মিলিয়ে সিদ্ধান্ত, এফেক্ট এবং এখানেও বাজেট, সময়ের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, টোটাল জিনিসটার উপরেই কিন্তু ডিপেন্ড করে। এরকম একাধিক উদাহরণ আছে। যেমন আমাদের নোকিয়া যে মোবাইল ফোন, নোকিয়া এক সময় সারা পৃথিবীর যে বাজারে অত্যন্ত পরিমাণে সুনাম অর্জন করেছিল, সেই নোকিয়ার ফোন কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে প্রায় সেই অর্থে অচল। অর্থাৎ সময়ের সঙ্গে যে অ্যান্ড্রয়েড সিস্টেম নিয়ে আসা, বা যে মোবাইলটাকে যে একটা স্মার্টফোনে রূপান্তরিত করা যায়, সেই ভাবনা চিন্তার সঙ্গে খাপ খাওয়াতে পারেনি বলেই, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুর্বলতা ছিল বলেই আজকে কিন্তু সেই যে কোম্পানি প্রায় উঠে যাওয়ার এমনিতে মুখে। ফলে সঠিক সময়োপযোগী সিদ্ধান্ত, নোকিয়ার ক্ষেত্রে একটা সংগঠন আছে, সংগঠনে কর্মচারী আছে, তাদের একটা কিন্তু এমনিতে প্রশাসনিক গ্রুপ আছে যারা সংগঠনকে চালায়। সুতরাং সব মিলিয়ে সিদ্ধান্তগুলোই বিভিন্ন সময় কাউকে এগিয়ে দেয়, কাউকে কিন্তু অনেক সময়তে পিছিয়ে দেয়। ফলে সংগঠিত গোষ্ঠী, তারপর হচ্ছে রাজনৈতিক বিবেচনা, বিশ্বাস, এগুলো অনেকটাই বেশি ডিপেন্ড করে সিদ্ধান্ত আমাদের নিতে হয়। তাহলে আমরা কি দেখলাম ফার্স্ট যে তোমার স্লাইডে, সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব এবং সিদ্ধান্ত গ্রহণকে কিভাবে তোমার এমনিতে প্রভাবিত করে, তেমন কিছু ফ্যাক্টর বা উপাদানের বিষয় আমরা দেখলাম। নেক্সট যে তোমার স্লাইডে আমরা তোমার দেখবো সিদ্ধান্তের প্রকারভেদ। প্রোগ্রাম করা সিদ্ধান্ত হলো স্থায়ী সিদ্ধান্ত, অর্থাৎ যেগুলোকে আমরা এমনিতে সাধারণভাবে আমরা প্রোগ্রামিং ডিসিশন বলে থাকি। প্রোগ্রামিং ডিসিশন কি? যেমন হচ্ছে যেসব তোমার কাজগুলো হচ্ছে আবার হবে, একদম পুরো রুটিনের মতো কাজ, রুটিন সিদ্ধান্তের একটা গাইড, উদ্দেশ্য, মান, পদ্ধতি, নীতি। যেমন সরকারের কিছু নীতি সাধারণভাবে প্রোগ্রাম সিদ্ধান্ত হয়। সরকার ক্ষমতায় যে সরকারই আসুক না কেন, যে দলের সরকারই আসুক না কেন, তাদের কিন্তু কিছু একদম রুটিন কিছু প্রোগ্রাম থাকে, যেগুলোকে তারা কিন্তু কোনোভাবেই বন্ধ করতে পারে না। যেমন হচ্ছে পিএফ, বা যেটাকে আমরা পাবলিক প্রভিডেন্ট ফান্ড বলি, সেখানে যে বিভিন্ন সময় সুদ বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে, সেটা হয়তো সিদ্ধান্তের ক্ষেত্রে হেরফের হয়। কিন্তু পাবলিক প্রভিডেন্ট ফান্ডকে বন্ধ করে দেবে এরকম একটা হিউজ সিদ্ধান্ত সরকার কিন্তু সচরাচর তোমার নেবে না। অর্থাৎ এগুলো হচ্ছে এইসব সিদ্ধান্তগুলো প্রোগ্রাম, আগে থেকে এই সিদ্ধান্তগুলো অলরেডি কিন্তু নেওয়া হয়ে থাকে, এবং সেই জন্যই কিন্তু দেখা যায় বিভিন্ন সময়তে প্রোগ্রাম সিদ্ধান্ত অত্যন্ত পরিমাণে স্থায়ী হয়, এবং সেগুলো অনেক সময় টেকসই হয়। আরেকদিকে হচ্ছে নন প্রোগ্রাম সিদ্ধান্ত,
নন প্রোগ্রাম সিদ্ধান্ত হচ্ছে সেই সিদ্ধান্তগুলো যেগুলো হ্যান্ডেলিং এর জন্য কোনো রকম শুকনো নিয়ম বা কোনো রকম পদ্ধতি কিন্তু পাওয়া এমনি তোমার যায় না। অর্থাৎ কি, যেসব সিদ্ধান্তগুলো স্থায়ী সিদ্ধান্ত নয়, অস্থায়ী সিদ্ধান্ত, যেগুলোর কোনো রুটিনাইজেশন নেই, কোনো রকম নিয়ম নিরিখ নেই, সেই সিদ্ধান্তগুলো কিন্তু অনেক সময়তে আমরা নন প্রোগ্রাম সিদ্ধান্ত বলতে পারি। তার মানে সিদ্ধান্ত সেই অংশে দেখতে গেলে দু প্রকার সাধারণভাবে বলতে গেলে, প্রোগ্রাম, নন প্রোগ্রাম। থার্ড আমরা যেটা বলি অংশগ্রহণমূলক সিদ্ধান্ত, অর্থাৎ পার্টিসিপেটরি ডিসিশন, যেখানে সিদ্ধান্ত নেওয়া অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেসব লোকেরা জড়িত থাকে তারাও তাদের দ্বারা কিন্তু প্রভাবিত হয়। অর্থাৎ ফার্স্ট যে তোমার প্রোগ্রামটা থাকে সেটার দ্বারা সাধারণভাবে সমগ্র সমাজ বা সমাজের কোনো একটা অংশ হয়তো প্রভাবিত হয়। নন প্রোগ্রাম সিদ্ধান্তগুলো অস্থায়ী হয়, আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কালকে হয়তো সেই সিদ্ধান্ত নাও থাকতে পারে, সেগুলো নন প্রোগ্রাম সিদ্ধান্ত। আবার যদি আমরা লাস্টে দেখি অংশগ্রহণমূলক সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা যায় সেগুলোর ক্ষেত্রে যেসব লোকেরা জড়িত থাকে তারাও এই সিদ্ধান্তের দ্বারা এফেক্টেড হয়। সুতরাং সিদ্ধান্তকে আমরা মূলত ভাবে তিনটে ভাগেই ভাগ করতে পারি: প্রোগ্রাম, নন প্রোগ্রাম এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত। যুক্তিবাদী যে মডেলের সীমাবদ্ধতা, যুক্তিবাদী মডেল কি? যুক্তিবাদী মডেল হচ্ছে ডিসিশন মেকিং এর যে মডেল, সেখানে কিন্তু দেখা যায় অনেক সময়তেই দেখা যায় অনেক যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরেও দেখা যায় খুব কমই সমাধানের সম্পূর্ণ পরিসীমা এমনিতে জানে। অর্থাৎ কোনো যদি সিদ্ধান্ত নেওয়ার ফলে দেখা যায় সমাজে বা কোনো সংগঠনে সেটা বিরূপ প্রভাব পড়ছে, অনেক সময় সেটা সমাধান কি করে করতে হবে সংগঠনে অনেকেই সেটা সম্বন্ধে খুব একটা বেশি কিন্তু ওয়াকিবহাল থাকে না। ফলাফল সম্পর্কে সীমিত জ্ঞান। একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে সবার আগে ভাবতে হবে তার ফলাফল বা তার সাইড এফেক্ট কি হতে এমনিতে পারে। সুতরাং ফলাফল সম্পর্কে আমাদেরকে যে তোমার সিদ্ধান্ত নেওয়ার আগে যে জ্ঞান থাকা উচিত সেটা অনেক সময় পর্যাপ্ত পরিমাণে অনেক কিন্তু কর্মচারী বা অনেক সংগঠনের মধ্যে থাকে না। এটা একটা সীমাবদ্ধতা। থার্ড কি? নিখুঁত তথ্য এবং পর্যাপ্ত সময়ের অভাব। অনেক সময় সরকারি ক্ষেত্রে দেখা যায়, বেসরকারি ক্ষেত্রেও খুবই এটা দেখা যায়, সময়ের খুব অভাব থাকে, ফলে অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং দ্রুত সিদ্ধান্ত যদি তোমার নিতে হয় তাহলে অনেক সময় সেখানে কিন্তু ভুল হতে পারে এবং নিখুঁত কিন্তু তথ্য পাওয়ার ক্ষেত্রেও সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। খুব খুব তোমার তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত জেনারেলি খুব একটা নিখুঁত এবং সঠিক হয় এরকম টাইপের নজির কিন্তু খুব কম আছে, কারণ সেক্ষেত্রে সময়ের অভাবের জন্যই তথ্যের আদান প্রদানের ক্ষেত্রে ঘাটতি থেকে যায়। ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞানের অভাবও এখানে একটা পয়েন্ট আসতে পারে, যেমন হচ্ছে ফিউচারে কি হবে, ফিউচারে ওই সিদ্ধান্তের ভিত্তিতে আমাকে অন্য কোনো সিদ্ধান্ত নিতে হবে কি হবে না সেই সম্পর্কেও জ্ঞানের অভাব থেকে যায়। ব্যক্তিগত কারণ, যেটা আমি আগেই অলরেডি তোমাদেরকে ডিসকাস করেছি, বিশ্বাস, মূল্যবোধ, শিক্ষা, বৃত্তিভিত্তিক, বুদ্ধিভিত্তিক যে ক্ষমতা সেগুলোর উপরেও কিন্তু সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া বা যুক্তিগত যে সিদ্ধান্ত তা অনেক সময় কিন্তু এফেক্টেড হয় এবং সেখানে বিশ্বাস, মূল্যবোধ, কোন একটা মানুষ যেভাবে বড় হয়ে এসছে সেটা সংগঠনের মধ্যেও দেখা যায় সে যদি একা মালিক হয় সে তার নিজের বিশ্বাস নীতিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ফলে এগুলোর ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত না নিতে পারলে সেই সিদ্ধান্তের মধ্যে কিন্তু খানিকটা বায়াসনেস বা খানিকটা কোনো একটা দিকে কিন্তু ঝুঁকে সবসময় নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া অনেক সময়তে যায় না। তারপর নেক্সট পয়েন্টে কি আসছে? পূর্ব প্রত্যয়িত ধারণা এবং অভ্যাসগত নিদর্শনগুলির উপর এমনিতে প্রতিক্রিয়া। আগে থেকে কিছু ধারণা অনেক সময়তে করে নেওয়া হয়, ধারণার ভিত্তিতে বা অ্যাজাম্পশনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেই অনেক সময় দেখা যায় তা কিন্তু বিভিন্ন সময় ভুল হতে বাধ্য। আবার এমনও অনেক সময়তে দেখা যায় যে বিভিন্ন রকম কারণে কিছু অভ্যেস, আগে আমি এই সিদ্ধান্তটা নিয়ে এসেছি মানে আগামী দিনে আমি সেম সিদ্ধান্ত সেম পরিস্থিতিতে নেব, তা কিন্তু অনেক সময় বুমেরাং হয়ে যায়। ফলে অভ্যাসগত নিদর্শনগুলো অনেক সময় সাইড এফেক্ট হিসেবে কাজ করে। অর্থাৎ সকল ক্ষেত্রেই একই রকম ফর্মুলা কাজ করবে সব সংগঠনে সব রকম পরিস্থিতির ক্ষেত্রে, তা কিন্তু অনেক সময় নাও হতে নিতে পারে। সেরকম জায়গায় দাঁড়িয়ে কিন্তু
পূর্ব প্রত্যয়িত ধারণা এবং অভ্যাসগত নিদর্শনগুলির একটা এফেক্ট থেকে যায়। লাস্ট পয়েন্ট কি আছে? সাংগঠনিক কারণ, নিয়ম এবং কাঠামো এবং গ্রুপের আচরণ এবং বাহ্যিক যে চাপ। অনেক সময় সংগঠনের মধ্যে কিছু নিয়ম থাকে, সেই তো নিয়মগুলোর জন্যই দেখা যায় বিভিন্ন সময়তে যুক্তিগতভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখা যায়। অর্থাৎ খুব বেশি ফ্রিলি কোনো রকম ভাবে এফেক্টেড না হয়ে স্বাধীনভাবে কোনো সংগঠন সিদ্ধান্ত নিচ্ছে এমন উদাহরণ কিন্তু খুব কম আছে। আবার সেখানে দেখা যায় কোনো একটা গ্রুপের আচরণ, এই নিয়ে আমরা পরে আলোচনা করব যে অনেক সময়তে একই রকম যারা ব্যক্তি একই রকমের কাজ যারা করছে তাদের কিন্তু গ্রুপের আচরণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা প্রভাব ফেলতে পারে। অর্থাৎ যদি মালিক কোনো কারণে চায় যে আমি খুব শিগগিরই কোনো কাজ করব বা সংগঠনের উৎপাদন বৃদ্ধির জন্য কোনো সিদ্ধান্ত নেব, অনেক সময় তার যারা সাবঅর্ডিনেট থাকে তাদের যে টোটাল আচরণ যদি খুব লেথার্জেটিক হয়, খুবই যদি দায় সারা গোছের হয়, তাহলে কিন্তু ওনার একার চাওয়াতে কিছু হওয়া সম্ভব নয়। সুতরাং যে গ্রুপের আচরণ এবং বাহ্যিক যে চাপ সেটাও অনেক সময় এমনিতে কিন্তু প্রভাব ফেলে। কোনো হয়তো কোম্পানি বা কোনো সংগঠন দেখা গেল খুব ভালো করে কোনো কাজ, সরকারি কাজ হোক বেসরকারি কাজ হোক, খুব সুন্দর করে করে। যদি একটা বাগানের কোনো সৌন্দর্যের কথাই আমরা বলি, সেখানে তোমার দেখা গেল যে হট করে সরকার বলল না, তোমাদেরকে আমরা 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে এটা ডেকোরেশন করতে হবে। তখন ওই যে প্রেশার বা খুব তাড়াতাড়ি করে যে সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, সেটার জন্য কিন্তু অনেক সময়তে সেই যে কাজটা সঠিক হয় না, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক সময়তে ঘাটতি থেকে যায়। ফলে সময়, প্রেশার ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, যুক্তিবাদী মডেলের কথাই বলি বা সাধারণ কোনো মডেলের কথাই বলি না কেন, যথেষ্ট পরিমাণে সেখানে কিন্তু নানা রকম ভাবে সেখানে আমাদের ওপরে প্রভাব বিস্তার করতে পারে। থার্ড যে স্লাইড, সেখানে আমরা চলে আসছি আবদ্ধ যৌক্তিকতা মডেল। ক্লোজ যে মডেল হয়, যেখানে কিনা খুব একটা বেশি তোমার এমনিতে যুক্তি দিয়ে চলা তোমার যায় না, বাউন্ডেড একটা রেশনালিটি সেখানে কাজ করে, যাকে হার্বার্ট সাইমন আমি এক্ষুনি বললাম যেটাকে বাউন্ডেড রেশনালিটি বলেছে, সেটাকে অনেক সময় কিন্তু একে সন্তুষ্টিজনক মডেলও তিনি বলেছেন। যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার মডেলের সীমাবদ্ধতার কারণে একজন ব্যবহারিক এক প্রশাসকের সর্বোচ্চ করার এমনিতে বুদ্ধি নেই এবং তারা সন্তুষ্টি করে, সন্তুষ্টি এবং পর্যাপ্তের সমন্বয়। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে, অনেক সময়তে কোন একটি সংগঠনের যে মালিক বা প্রশাসক নিজে চেয়েও অনেক সময় লিমিটেশনের কারণে, সীমাবদ্ধতার কারণে তিনি কিন্তু একদম পারফেক্ট বেস্ট ডিসিশনটা নিতে পারেন না। তিনি মোটামুটি স্যাটিসফাইড একটা সিদ্ধান্ত নেন যা সবাইকে মোটামুটি ভাবে খুশি কিন্তু করে। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের যদি আমরা পশ্চিমবঙ্গ সরকারের কথাই বলি, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সিদ্ধান্ত সবাইকার পছন্দ যে হবেই এরকম কোনো গ্যারান্টি নেই। যে কোনো সরকারের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ সরকার বলে নয়, সব ক্ষেত্রেই দেখা যায় কোনো একটা সিদ্ধান্ত সার্বিকভাবে সমাজের বৃহৎ অংশকে সামনে রেখে সে সিদ্ধান্ত নেওয়া হয়। সবাইকে যে সেই সিদ্ধান্ত খুশি করতে পারবে বা খুশি করতে সাফল্য পাবে সেরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। সুতরাং আমরা বেশ জিনিসটা সবসময় করা সম্ভব হয় না লিমিটেশনের কারণে। আমরা সেটার ক্ষেত্রে সর্বোত্তম, মোটামুটি মন্দের ভালো, সবাইকে মোটামুটি ভাবে সন্তুষ্টি দেবে তেমন কোনো সিদ্ধান্ত আমরা জেনারেল ভাবে কিন্তু নিয়ে থাকি। সুতরাং অর্থনৈতিক মানুষ সর্বোচ্চ করে, যেখানে প্রশাসনিক মানুষ সন্তুষ্টি করে। অর্থাৎ ইকোনমিক ম্যান, যেটা এক সময়টা টেলার কিন্তু বলে এসেছিলেন, অর্থনৈতিক মানুষকে এমন ভাবে খাটানো হয় সে উৎপাদন তোমার বাড়ানোর জন্যই শুধুমাত্র কাজ কিন্তু করে থাকে। বাস্তবে কিন্তু তার বিভিন্ন সমালোচনা করে হার্বার্ট সাইমন, যিনি কিন্তু এমনিতে বলেছেন, যিনি একজন নোবেল লরিয়েটও ছিলেন, নোবেল পুরস্কার প্রাপ্ত বিখ্যাত একজন প্রশাসনবিদ, তিনি বলেছেন যে না, বাস্তবে পারফেক্ট অর্থনৈতিক সাশ্রয়কারী সিদ্ধান্ত নেওয়া সব সময়তে কিন্তু সম্ভব নয়। সর্বোচ্চ যেটা আমাকে গেইন দেবে, সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে সাধারণভাবে যে জিনিসটা আমাদের সাধারণভাবে করতে হয় সেটা হচ্ছে প্রশাসনিক যারা মানুষ
যারা প্রশাসনের সঙ্গে যুক্ত আছে, সে আমাদের মুখ্যমন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, বা মুখ্যমন্ত্রী যে কোনো সাবঅর্ডিনেট হতে পারে, তারা এমন ভাবে সিদ্ধান্ত নেয় যেটা বেশিরভাগ মানুষকে, যদি 100 জন মানুষ থাকে তার মধ্যে 70 থেকে 80% মানুষকে সন্তুষ্টি দেবে, এরকম সিদ্ধান্তই নিতে হয়। অর্থাৎ 100% বলে কিছু হয় না, যেটা করা সাধারণভাবে বাস্তবে ইম্পসিবল। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে সন্তুষ্টি বিধান করে এমন সিদ্ধান্তই কিন্তু নিতে হয়। এটাকেই হারবার্ট সাইমন বলেছেন বাউন্ডেড রেশনালিটি মডেল। অ্যাডমিনিস্ট্রেটর সমস্ত সমাধান অনুসন্ধান করার চেয়ে একটি সন্তোষজনক সমাধান দেয়। অর্থাৎ অনেকগুলো যদি বিকল্প আমার কাছে থাকে, প্রত্যেকটা জায়গায় তো গিয়ে আমাকে সমাধান বা সেখানে সমাধান অনুসন্ধান করা সম্ভব নয়। তাই আমরা সব মিলিয়ে অ্যাজ এ হোল সম্পূর্ণ জিনিসটাকে দেখে তার উপর একটা সন্তোষজনক সমাধান আমরা খুঁজি। যে কোনো ক্ষেত্রে দেখা সাধারণভাবে যায়, সরকার অনেক সময়তে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেই সব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখা যায় সব সিদ্ধান্ত কিন্তু পারফেক্ট হয় না, এবং তোমার বাস্তবে সরকারি আধিকারিকদের কোনো একটা জায়গা বা কোনো একটা নীতি নিতে গেলে সেই জায়গাতে বারবার করে ফিল্ড স্টাডি করে অনেক সময় ঠিক রিপোর্ট নেওয়াও অনেক সময় সম্ভব হয় না। সেরকম একটা জায়গাতে তোমার দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক সময় সন্তোষজনক সমাধানের পথে যাই। অর্থাৎ না খারাপ না ভালো, না খুব ভুল না ঠিক, এরকম জায়গায় দাঁড়িয়ে মোটামুটি সবাইকে খুশি করবে এরকম সিদ্ধান্তই নেওয়া হয়। এটাই কিন্তু একজন আদর্শ প্রশাসকের কাজ হওয়া উচিত। পারফেকশন কিন্তু সবসময়তেই চেষ্টা করলেও পাওয়া সম্ভব হয় না। শুধুমাত্র সেই বিষয়গুলির উপর বিবেচনা করে যা সম্পর্কে তিনি সচেতন বা বোঝেন এবং প্রাসঙ্গিক, সেইগুলোর উপর ভিত্তি করে ন্যূনতম সন্তোষজনক সমাধান বা বিবেচনা তিনি কিন্তু করে থাকেন। অর্থাৎ যে বিষয়গুলো আমি খুব সহজভাবে বুঝতে নিতে পারি, যা আমার তোমার জ্ঞান দ্বারা লব্ধ, যা আমি এতদিন ধরে অভিজ্ঞতার মাধ্যমে লব্ধ, সেই জায়গায় এমনিতে দাঁড়িয়ে খুব সচেতনভাবে, খুব বুঝে, প্রাসঙ্গিকভাবে আমাকে সিদ্ধান্ত নিতে হয়। অর্থাৎ এখানে আমার খানিকটা ব্যক্তিগত অভিজ্ঞতা বা খানিকটা আমার রাজনৈতিক অভিজ্ঞতাও সেক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু কাজ করে থাকে। লাস্ট হচ্ছে আবদ্ধ যৌক্তিকতা মডেলের ক্ষেত্রে জেনারেল ভাবে দেখা যায় একটি সন্তোষজনক সিদ্ধান্ত এমন একটি, যা একটি সমস্যা সমাধানকারীকে তার প্রধান লক্ষ্যগুলি অর্জন করতে দেয়। সন্তুষ্টি সিদ্ধান্ত গ্রহণের আচরণকে বর্ণনা করে থাকে। অর্থাৎ কি, এটা এমন একটা সিদ্ধান্ত, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে আমরা যদি বেস্ট সিদ্ধান্ত নাই নিতে পারি, সন্তোষজনক সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের কি লাভ হয়? সন্তোষজনক সিদ্ধান্তের মধ্য দিয়ে যে কোনো প্রশাসক, যে কোনো সরকার তার যে অভিপ্সা বা ইচ্ছা, সেগুলো সে কিন্তু সমাধান করতে পারে, যা কিন্তু যথেষ্ট পরিমাণে স্যাটিসফাইড ডিসিশনকে সামনে রেখে নেওয়া হয়। অর্থাৎ কখনোই আমরা ডিসস্যাটিসফাইড হই না। স্যাটিসফাইড সিদ্ধান্ত সবসময়তেই সঠিক সিদ্ধান্ত হয়, এবং সেই সঠিক সিদ্ধান্তের ভিত্তিতেই অন্যান্য সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া হয়। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ বা সন্তুষ্টি গ্রহণের জন্য যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নানা রকম ভাবে আমাদের যে ব্যক্তিগত আমাদের আচার আচরণকে জেনারেল ভাবে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। হারবার্ট সাইমনের তার ডিসিশন মেকিং অ্যাপ্রোচের মধ্যে এই যে সিদ্ধান্ত গ্রহণ নেওয়া, যেটাকে আমরা বাউন্ডেড রেশনালিটি বলছি, সেটা অন্যতম বেশি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সিদ্ধান্ত গ্রহণে হারবার্ট সাইমনের অবদান, ফার্স্ট হচ্ছে হারবার্ট সাইমনকে সামনে রেখে আচরণগত বিপ্লব শুরু হয়। অর্থাৎ ব্যক্তির যে আচরণ সংগঠনের মধ্যে, সেটা কেমন হবে, কিরকম হবে, সেই বিষয়ে সিদ্ধান্তগুলো জেনারেল ভাবে কিন্তু হারবার্ট সাইমনের এই সিদ্ধান্ত গ্রহণের মডেলের মধ্য দিয়েই সর্বপ্রথম সামনে আসে, এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বা জনপ্রশাসনে আচরণগত বিপ্লব এইভাবেই কিন্তু শুরু হয়। শাস্ত্রীয় নীতিগুলিকে পরস্পর বিরোধী যে এমনিতে বিভিন্ন রকম প্রবাদ আছে, সেগুলি হিসেবে কিন্তু প্রত্যাখ্যাত করা হয়েছে। অর্থাৎ শাস্ত্রীয় যে তত্ত্ব, সাধারণভাবে জনপ্রশাসনের যে টিপিক্যাল বা চিরাচরিত যে তত্ত্ব, সেখানে যে পরস্পর বিরোধী যে
বিভিন্ন রকমের যে প্রবাদ এতদিন ধরে আমরা দেখে এসেছি, হার্বার্ট সাইমনের আলোচনার মধ্য দিয়ে যে সায়েন্টিফিক যে মডেল বা এমনিতে পাবলিক এবং হচ্ছে পলিটিক্স এর মধ্যে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্স এর মধ্যে যে ডাইকোটমি, যেগুলো আমরা উড্রো উইলসনের সময়তে দেখে এসেছি, সেগুলোকে আস্তে আস্তে করে কিন্তু বিভিন্নভাবে প্রত্যাখ্যান করা শুরু হয়ে গেছে। এবং অলরেডি কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটা অনগোয়িং একটা বিষয়, নানা রকম ভাবে প্রত্যাখ্যিত করে নতুন নতুন নানা রকমের তত্ত্ব সামনে আসছে। প্রশাসনের একটি নতুন বিজ্ঞানের বিকাশ হলো হার্বার্ট সাইমনের মডেলের হাত ধরে। অর্থাৎ এতদিন যে টেলার যে সায়েন্টিফিক মডেলের কথা এমনিতে বলেছিলেন, সেখানে ব্যক্তির আচরণ বা কিভাবে সর্বোত্তম সিদ্ধান্ত নেওয়া যায় সেই বিষয়গুলোকে তিনি খুব একটা বেশি একদম পুরোপুরি ভাবে নানা রকম ভাবে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র মানে শুধু অঙ্গুলি হেলন করে সংগঠন চালানো তোমার যায় না, এগুলো হচ্ছে মেয়ারলি একটা প্রভাব, যেটা হার্বার্ট সাইমন বিভিন্ন জায়গাতে বলেছেন। অর্থাৎ এগুলো শুধুমাত্র কথার এমনিতে কথা, বাস্তবে কিন্তু সংগঠনের ক্ষেত্রে নানা রকমের বাধা নিষেধ আসে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার এফেক্ট হয়। ফলে যে কোনো মানুষ, যে কোনো প্রশাসক এই বাউন্ডেড রেশনালিটি মডেলকে অনুসরণ করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। এটাও একটা দিক। তারপরে যেটা আমরা দেখব যে প্রশাসনের একটি নতুন বিজ্ঞানের বিকাশ হলো, যেখানে ফ্যাক্ট এবং তোমার এমনিতে ভ্যালুর মধ্যে ডাইকোটমির কথা বলা হলো। ফ্যাক্ট আলাদা বিষয়, ভ্যালু কিন্তু আলাদা একটা বিষয়। দুটোর মধ্যে যে একটা দ্বন্দ্ব বা ডাইকোটমি আছে, সেই বিষয়গুলোর মধ্যেও কিন্তু অনেক অনেকটাই পরিমাণে হার্বার্ট সাইমনের মডেল আলোকপাত করতে এখানে কিন্তু সুযোগ পেলেন। অর্থাৎ ফ্যাক্টকেও আমাদেরকে জাজমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে, শুধুমাত্র ভ্যালুকে সামনে রাখলে হবে না। দুটোরই কিন্তু সমান একটা প্রয়োজন আছে, বা দুটোকে একসঙ্গে অনেক সময়তে আমরা সাইমultaneously এগিয়ে নিয়ে যেতে পারি। নেক্সট পয়েন্টে আমরা দেখব সিদ্ধান্ত গ্রহণ এমনিতে কিন্তু পরিচালনার সমার্থক। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া মানেই সেটা তুমি একা নাও বা সবাই মিলে নাও না কেন, তার মানেই কিন্তু সংগঠনটাকে পরিচালনা করা হচ্ছে। ডিসিশন মেকিং খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এতদিন এর আগে কেউ সেভাবে হাইলাইট করে আসেনি। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনটি সাধারণত পর্যায় থাকে। একটা হচ্ছে প্রশাসনিক মানুষ, সন্তোষজনক সিদ্ধান্ত, আবদ্ধ যৌক্তিকতার ধারণা, যেটা আমি অলরেডি তোমাদের সঙ্গে আলোচনা করেছি, যে মানুষকে শুধুমাত্র ইকোনমিক ম্যান হিসেবে দেখলে চলবে না, সেও কিন্তু প্রশাসনের একটা অংশ। প্রশাসনিক ম্যান হিসেবে তাকে দেখা উচিত। অর্থাৎ তুমি শুধুমাত্র সিদ্ধান্ত নিতে এমনিতে সক্ষম বলে তোমার উপর পুরো সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়া হলো, সেই জায়গার ভিত্তিতে কিন্তু কখনোই কোনো জিনিস সম্ভব নয়। তোমাকে এমন ভাবে সিদ্ধান্ত নিতে হবে যেটার ভিত্তিতে কিন্তু দেখা যায় অন্যান্য সিদ্ধান্তগুলো নানা রকম ভাবে এফেক্টেড হচ্ছে। সুতরাং এখানে কিন্তু মানুষকে এই হার্বার্ট সাইমন প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যান হিসেবে সর্বপ্রথম বর্ণনা করেছেন। এবং সন্তোষজনক সিদ্ধান্ত নিতে হবে। পারফেক্ট ডিসিশন বলে কিছু হয় না, সর্বোচ্চ সিদ্ধান্ত বলে কিছু হয় না, সর্বোত্তম সিদ্ধান্ত বলে কিছু হয় না। আমাদেরকে সন্তোষজনক বা স্যাটিসফাইং ডিসিশনই আমাদেরকে নেওয়া সবসময়তেই হয়, এবং সেটাই উচিত। পারফেক্ট সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে পসিবল হয় না। অনেক কিছু আমাদের কাছে উপাদান থাকে না বলেই আমরা পারফেক্ট সিদ্ধান্ত নিতে পারি না। এবং শেষে হচ্ছে আবদ্ধ যৌক্তিকতার মডেল, যেটা আমি অলরেডি তোমাদেরকে বললাম, বাউন্ডেড রেশনালিটি মডেল। লাস্ট হচ্ছে প্রোগ্রাম এবং নন প্রোগ্রাম ডিসিশনের মধ্যে পার্থক্য করা। আগে সিদ্ধান্ত বলতে সব সিদ্ধান্তকে সেম হিসেবে কিন্তু ধরা হতো, তা কিন্তু বাস্তবে নয়। প্রোগ্রাম সিদ্ধান্ত এবং নন প্রোগ্রাম সিদ্ধান্তের ক্ষেত্রে পার্থক্য করার যে এমনিতে বিষয়টা, সেটা সর্বপ্রথম হার্বার্ট সাইমনের এই যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনে এলো। অর্থাৎ কিছু সিদ্ধান্ত খুব একদম পুরো পারফেক্ট বা সেই অর্থে বলতে গেলে স্থায়ী হয়, কিছু আবার কিছু এমনিতে প্রোগ্রাম এমন ভাবে নেওয়া হয় যেগুলো খুব অস্থায়ী হয়, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হয়। নেক্সট আমরা স্লাইডে আসছি, দ্য ইনক্রিমেন্টাল মডেল। সেখানে আমরা কি দেখবো যে চার্লস লিনবম, যিনি কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইনক্রিমেন্টাল এমনিতে যে মডেলের কথা সবার আগে বলেছিলেন। তিনি কিন্তু বলেছেন সবচেয়ে বেশি সিদ্ধান্ত নেওয়া হয় সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেখানে কিন্তু সাধারণভাবে ধারাবাহিকভাবে, যেখানে কিনা এমনিতে বিভিন্ন রকম ভাবে গন্ডগোলের মধ্য দিয়ে, অর্থাৎ গন্ডগোল বলতে এখানে যে জিনিসটা আমি বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে তর্ক বিতর্কের মধ্য দিয়ে যে সিদ্ধান্তকে নেওয়া হয়, সেই সিদ্ধান্তই কিন্তু সবচেয়ে বেশি
আমরা সংগঠন বা প্রশাসনের মধ্যে দেখতে পাই। অর্থাৎ সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিকল্প এবং ছোট সীমিত সিদ্ধান্তগুলোকে আগে সেট করে নিতে হবে। অনেকগুলো সীমিত সিদ্ধান্ত মিলিয়েই কিন্তু একটা বড় সিদ্ধান্ত নেওয়া যায়। অর্থাৎ আমাদের যে বা সরকারের বা সংগঠনের যে গোলস, সেগুলো আগে ডিসিশন গুলো আগে নেওয়া, সেই তোমার গোলস গুলোর ভিত্তিতেই আমাদেরকে বাকি সিদ্ধান্তগুলো কিন্তু নিতে হবে এবং বাকি সিদ্ধান্তগুলোর ভিত্তিতেই বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব। বিকল্প বিদ্যমান যে পরিস্থিতি থেকে সামান্য ভিন্ন সিদ্ধান্ত আমাদের অনেক সময়তে নিতে হয়। হয়তো তোমার দেখা গেল যে ফ্যাক্ট আমাদের অন্য কথা বলছে, বাস্তবে আমাদের অনেক সময়তে সেই ফ্যাক্টের থেকে খানিকটা সরে এসে অন্যরকম সিদ্ধান্ত আমাদের নিতে হয়। এটাকেই কিন্তু বারবার করে চার্লস লিন্ডবম ইনক্রিমেন্টাল মডেল অফ ডিসিশন মেকিং বলেছে। অর্থাৎ এমন একটা তোমার মডেল যেটা কিন্তু বিভিন্নভাবে সিদ্ধান্তকে প্রভাবিত করছে এবং ইনক্রিমেন্ট দিচ্ছে, বিভিন্নভাবে সহযোগ করছে। এমন একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিকল্প বিদ্যমান পরিস্থিতি থেকে সামান্য ভিন্ন আমাদের সিদ্ধান্ত নিতে হয়। থার্ড কি, প্রকৃত ফলাফল তুলনা করে বিকল্প বিবেচনা করা হয়। অর্থাৎ অ্যাকচুয়াল যে রেজাল্ট হতে নিতে পারে সেটার ক্ষেত্রে সেটাকে যদি আমরা সামনে রেখে এগোই, আর কি কি অল্টারনেটিভ সিদ্ধান্ত আমরা নিতে পারি। অর্থাৎ একটা সিদ্ধান্ত নিলে কি ফলাফল হয় সেটা আমরা মোটামুটি আইডিয়া করলাম। এবার সেরকম জায়গাতে দাঁড়িয়ে বিকল্প যদি কোনো সিদ্ধান্ত আমাদের সামনে থাকে, সিদ্ধান্ত কোনো যদি কোনো অপশন থাকে, অপশনাল ডিসিশন যদি আমাদের নেওয়ার থাকে, হয় এ অর বি অর সি। এ সিদ্ধান্ত নিলে সেটা কিভাবে প্রভাব এমনিতে ফেলবে, ফলাফলের উপর ডিপেন্ড এমনিতে করে দেখা গেল এ সিদ্ধান্ত নিলে আমাদের ফলাফল হবে হচ্ছে কোনো কারণে হচ্ছে সি, এবং এবং তোমার এমনিতে দেখা গেল যে বি যদি আমরা সিদ্ধান্ত নিই ফলাফল হবে হচ্ছে ডি। এবার সি আর ডি এর মধ্যে এই যে ফলাফলের যে তফাৎ, সেটা আদৌ কতটা এফেক্ট এমনিতে ফেলবে সেটার উপর ভিত্তি করে কিন্তু অনেক সময়তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের উপরে নানা রকমের বিকল্প অপশন থেকে বেছে নিতে হয়। বিকল্পটি থেকে চেষ্টা করে তারপর কিন্তু ফলাফল এমনিতে পর্যবেক্ষণ করা হয়। আগে আমরা অল্টারনেটিভ গুলোকে চেষ্টা আমরা করব, সেগুলোকে বিভিন্ন অল্টারনেটিভ যে ওয়ে আউট আছে, অর্থাৎ যদি আমাদের কাছে কোনো অপশন থাকে সেই অপশন গুলোকে ট্রাই করা সিদ্ধান্তের ক্ষেত্রে, এবং সেই অপশনের ভিত্তিতে যে ফলাফল আসছে সেই ফলাফলের ভিত্তিতে অনেক সময় পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে হয়। যেমন কোনো সরকার হয়তো প্রথমবার ক্ষমতায় এলো, প্রথমবার একটা কোনো একটা এমনিতে জনমুখী কোনো সিদ্ধান্ত বা নীতি নিল, সেটার ফলাফল দেখা গেল খুব একটা ভালো হলো না। সেকেন্ড টাইম সেই ফলাফলের পর্যবেক্ষণের উপর ডিপেন্ড করে সেকেন্ড টাইম কিন্তু সেই সিদ্ধান্ত সরকার আর হয়তো নেবে না, বিকল্প কোনো সিদ্ধান্ত নেবে। সেই যে বিকল্প সিদ্ধান্তটা আগের সিদ্ধান্তের দ্বারা কিন্তু প্রভাবিত হয়েই থাকে। আগেরটা খারাপ হয়েছে বলেই এটাকে আমাদের ভালো করতে হবে, আবার যদি সেটাও কোনো কারণে ভালো এফেক্ট না দেয়, তার থেকেও ভালো এফেক্টের জন্য অন্য কোনো ডিসিশন আমাদের নিতে হবে। এবং সেরকম জায়গা থেকে দেখা যায় বিভিন্ন সময়তে বিকল্প থেকে আমাদেরকে ফলাফলের ভিত্তিতে কিন্তু পর্যবেক্ষণ করতে হয়। যদি ফলাফল ভালো হয় সেক্ষেত্রে আরেকটুখানি বেশি সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়, ফলাফল যদি খারাপ হয় তাহলে অনেক সময়তে সাহসী সিদ্ধান্ত নেওয়া হয় না। যেমন যদি আমরা সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের বাজেট দেখি, সেখানে আমরা দেখব এই যে জাস্ট ভোটের আগে, লোকসভা ভোটের আগে যে বাজেট পেশ করা হলো, যেটাকে অন্তর্বর্তীকালীন যে বাজেট এমনিতে বলা হয়, ভোট অন অ্যাকাউন্টস, সেটার ভিত্তিতে যে বাজেটটার ক্ষেত্রে খুব একটা কিন্তু জনমোহিনী কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ সরকারের কাছে এরকম ভাবে খুবই সরকার নিশ্চিন্ত যে আমরা তোমার নেক্সট বার আরেকবার ক্ষমতাতে আসবো, এরকম একটা জায়গার উপর ভিত্তি করে খুবই সাহসী সিদ্ধান্ত নিয়ে কোনো জনমোহিনী ভোট প্রচারমুখী কোনো সিদ্ধান্ত এই যে কেন্দ্রীয় সরকার কিন্তু নেয়নি। এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, অর্থাৎ যদি তোমার দেখা যায় যে ফলাফল খুব যেহেতু ভালো হয়েছে, কেন্দ্রীয় সরকার সেই জন্য সাহসী সিদ্ধান্ত নিতে পেরেছে। যদি সত্যি তাদের এমনিতে ক্ষমতায় আসার ক্ষেত্রে কোনো ডাউট থাকতো, তারা কিন্তু তখন আর সাহসী সিদ্ধান্ত নিতে পারতো না। ফলে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ফলাফলও খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ সিদ্ধান্তের ক্ষেত্রে ফলাফল অনেক সময় আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রেও সাহায্য করতে পারে, এমনিতে পারে।
নেক্সট পয়েন্টে আমরা কি দেখব, যদি ফলাফল নেতিবাচক হয় তাহলে আবার তোমার ফিরে যান, অর্থাৎ কি, যদি ফলাফল খুব নেগেটিভ হয় পুরনো সিদ্ধান্তে ফিরে যান, ফলাফল যদি খুব পজিটিভ হয় তাহলে অল্টারনেটিভ কোনো বিকল্প কিন্তু চেষ্টা আমরা করতে নিতে পারি। আমরা ফরেন পলিসির ক্ষেত্রে দেখতে পারি, বা কোন রকম অঙ্গরাজ্যের নীতির ক্ষেত্রে দেখতে পারি, কেন্দ্রীয় সরকারের নীতির ক্ষেত্রে দেখতে পারি, আমরা খুব ভালো করে যদি আমরা পর্যবেক্ষণ করি এই জিনিসগুলোর এফেক্ট কিন্তু আমরা দেখতে নিতে পারবো। ফলাফল যদি পজিটিভ হয় সেক্ষেত্রে খুব ভালো, আমরা এটা পড়াশোনার ক্ষেত্রেও দেখি, যদি খুব ভালো আমাদের রেজাল্ট হয় তাহলে আমরা আরো ভালো করে পড়াশোনা করি, যদি আমাদের খারাপ রেজাল্ট হয় তাহলে আরো আরো বেশি কি করে ভালো করা যায় সেই চেষ্টাই আমরা করি। সিদ্ধান্ত গ্রহণও কিন্তু একদম সেম জিনিস। ফোকাস, ফলাফল, ট্রায়াল এবং তার সঙ্গে ত্রুটি, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে যদি আমরা বন্দে ভারত এক্সপ্রেসের ক্ষেত্রে যদি আমরা দেখি, সবার আগে একটা ট্রায়াল রান হয়, অর্থাৎ যে কোনো একটা কোনো অন্য কোনো ইঞ্জিনকে বা সেই যে ট্র্যাক দিয়ে চালিয়ে দেখা হয়, সেই যে তোমার ট্র্যাক কতটা বেশি এমনিতে ভারসাম্য নিতে পারবে, ভার নিতে পারবে, ভাইব্রেশন হচ্ছে কিনা, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নিয়ে আসার আগে সেটাকে নিয়ে নানা রকমের মতামত নেওয়াকেই আমরা বলতে পারি ট্রায়াল রান। তার সঙ্গে হচ্ছে মতামতের মধ্যে থেকে অনেক সময় ফিডব্যাক আসে, ফিডব্যাক গুলো থেকেও কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি এরকম সিদ্ধান্ত নিলে কতটা বেশি সমাজের মধ্যে এফেক্ট এমনিতে পড়বে। ফোকাস যে ফলাফল, অর্থাৎ ফোকাস করা, আমার যেটা অভিপ্স যে লক্ষ্য, যেই জন্য কিনা আমি পড়াশোনা করছি বা কোনো সিদ্ধান্ত নিচ্ছি, সেটা কি আদৌ আমার এই পড়াশোনার যে পদ্ধতি বা সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি দিয়ে সেটাতে আমরা সেই লক্ষ্যের মধ্যে পৌঁছতে পারবো কিনা। ফোকাস থেকে আমাদের সরে গেলে কিন্তু হবে না, অর্থাৎ সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা যেন ফোকাস হারিয়ে না ফেলি, মূল লক্ষ্যটা যেন হারিয়ে না ফেলি। এইভাবে কিন্তু ইনক্রিমেন্টাল মডেলের মধ্য দিয়ে আমাদেরকে চার্লস লিন্ডবম তিনি আমাদের বিভিন্ন ভাবে কিভাবে আমরা একটা সিদ্ধান্তকে আরো বেশি কার্যকরী করে তুলতে পারি, বা কিভাবে আমরা ফলাফলের ভিত্তিতেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চেঞ্জ আনতে পারি, সেই বিষয়ে আমাদের সামনে আলোচনা করেছেন। নেক্সট আমরা আসি মিশ্র স্ক্যানিং যে ব্যবস্থা। আমি তাই এটজিওনি, যিনি একজন বিখ্যাত প্রশাসনবিদ, তিনি কিন্তু মিক্স স্ক্যানিং ব্যবস্থার কথা জনপ্রশাসনে সবার আগে বলেছিলেন। মিক্স স্ক্যানিং জিনিসটা কি? মিক্স স্ক্যানিং হচ্ছে ফার্স্টেই আগে আবহাওয়ার পূর্বাভাস, অর্থাৎ কেমন, যদি খুব মার্কেট খুব ডাউন থাকে কিভাবে আমরা তার পূর্বাভাস পেতে পারি। যেমন যখন আমাদের দেশে করোনার সময়তে মার্কেট ডাউন ছিল, বিভিন্ন সংগঠন থেকে কর্মী ছাঁটাই হচ্ছিল, বা কারোর হয়তো এমনিতে খরচ বা তাদের যে এমনিতে মাইনে বিভিন্ন জায়গায় কার্টেল করা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে বা খুব ভালো করে পর্যবেক্ষণ করে, যেটা সাধারণভাবে শেয়ার বাজারের ক্ষেত্রে দেখা যায়, পর্যবেক্ষণের মাধ্যমে কৌশলের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ কোনো সিদ্ধান্ত নিতে গেলে মিক্স স্ক্যানিং এর মাধ্যমে তোমরা বুঝতেই পারছো, সিদ্ধান্ত মানে একটা মিক্সচার ব্যাপার, যেখানে কিনা সকল এমনিতে উপাদান বা সবকিছুর একটা এফেক্ট থেকে যায়, দুটি স্বতন্ত্র পর্যায়ের মধ্য দিয়ে আমাদেরকে ভাবিতভাবে সিদ্ধান্ত গ্রহণের অনুমতি দেয়, অর্থাৎ আমাদেরকে খারাপ ভালো সব মিশিয়ে বিকল্পগুলোকে দেখে সবকিছুর ভিত্তিতে আগে থেকে অনুমান করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এটাকেই কিন্তু আমিতাই এটজিওনি মিক্স স্ক্যানিং ব্যবস্থা বলেছেন, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণকারী প্রাক বিদ্যমান উদ্দেশ্য পূরণে তাদের যে কার্যকারিতার পরিপ্রেক্ষিতে উপলব্ধ সমস্ত বিকল্প পথগুলিকে সঠিকভাবে মূল্যায়ন বা স্ক্যান করতে পারে, অর্থাৎ আগে থেকে যাটা সংগঠনে আছে তার হয়তো সংগঠন মূল যে কারখানা থেকে অনেকটা দূরে, এই যে একটা আবহাওয়া বা এই যে একটা যে বিকল্পের ক্ষেত্রে কমিউনিকেশনের গ্যাপ, সেটাকে মাথায় রাখা, অর্থাৎ আগে থেকে যে জিনিসটা আমি প্রকৃতিগতভাবে পেয়েছি সেই জিনিসটাকে মাথায় রেখে, এবং সেগুলো আমাকে কতটা বেশি খারাপভাবে আমার উপর এফেক্ট ফেলতে পারে সংগঠনের উপর, সেই বিকল্পগুলোকে মাথায় রেখে সমস্ত বিকল্পগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করাই হচ্ছে মিশ্র স্ক্যানিং ব্যবস্থা। এবং একটি নির্বাচিত নীতির বিশদ পর্যালোচনা করা হলে একটি আরো বেশি ক্রমবর্ধমান পদ্ধতি গ্রহণ করা হয়, অর্থাৎ একটা কোনো নীতিকে একবার নেওয়া হলে সেটাকে ভালো করে আলোচনার ভিত্তিতে কিন্তু
আরো বেশি বেটার নীতি আমরা নিতে পারি সংগঠনের ক্ষেত্রে। একটা আগে নীতি নাও, আরো বেশি ভালো নীতির দিকে একটা সিঁড়ি উঠে আরেকটা ধাপ ওঠো, তারপর আরেকটা ধাপ ওঠো। যদি কোনো কারণে দেখা যায় যে সেখান থেকে পিছলে গেলাম, আবার আমাদের সেই জায়গা থেকেই শুরু করতে হবে। এই যে মডেলটি বেশ কয়েকটি ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের কৌশলগুলির বাস্তবতার এমনিতে যে বিভিন্ন রকমের বর্ণনা এবং আরো ভালো সিদ্ধান্ত গ্রহণের একটি মডেল। অর্থাৎ বেসিক ব্যাপারটা সেম। আগে যে চার্লস লিনবম দেখলাম এবং আমিটাই এডজিওনের যে মিশ্র স্ক্যানিং যে ব্যবস্থা, সবাইকারই মূল লক্ষ্য হচ্ছে সংগঠনে কি করে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। একজন বিকল্পের কথা বলছেন, একজন ফলাফলের মধ্য দিয়ে কি করে আবার ভালো সিদ্ধান্ত নেওয়া যায় তার কথা বলছেন, আরেকজন কিন্তু বলছে বিভিন্নতম নীতিগুলোকে একদম কাছাকাছি গিয়ে যতটা সম্ভব ভালো করে পর্যবেক্ষণ করে সেগুলোকে একদম পুরো ইন ডিটেলস পুরো ভালো করে পর্যবেক্ষণের ভিত্তিতে স্ক্যান করে তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এবং আরো ভালো সিদ্ধান্তের দিকে ধাবিত হওয়া। নেক্সট স্লাইডে আমরা আসি ড্রোরের সর্বোত্তম মডেল। ড্রোর একটি সর্বোত্তম মডেলের কথা বলেছিলেন যেখানে ক্রমবর্ধমান অসন্তোষজনক রক্ষণশীল বলে সমালোচনা করেছে। অর্থাৎ অনেক সময়তে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, এত যে সিদ্ধান্তের কথা আমরা করলাম, সেগুলো অনেক সময় দেখা যায় তার এফেক্ট খুব একটা বেশি সন্তোষজনক কিন্তু নয়। সেগুলো অনেক সময়তে বিভিন্নভাবে রক্ষণশীল। বুর্জোয়া শ্রেণী সেই সময়তে খুবই বেশি ছিল। বুর্জোয়া শ্রেণীর স্বার্থ রক্ষার জন্যই অনেক সময়তে কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হতো। ড্রোরের কিন্তু সর্বোত্তম মডেলের মধ্য দিয়ে নিজের যে মডেলকে আমাদের সামনে রেখেছেন, তিনি কিন্তু বলেছেন এটি একটি বেশি শক্তি এবং কম শক্তির মধ্যে ব্যবধান তৈরি করে। ড্রোরের সর্বোত্তম মডেল হলো অর্থনৈতিকভাবে যুক্তিপূর্ণ মডেল অতিরিক্ত বেশি যুক্তিবাদী মডেলের সংমিশ্রণ। অর্থাৎ অর্থনৈতিকভাবে যেটা কিনা আমাকে কোন একটা সিদ্ধান্ত খুব বেশি আমাকে সাফল্য দেবে, মুনাফা দেবে, আবার বেশি ভালো সিদ্ধান্ত নিতে গিয়ে, যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে যেটা কিনা আমাকে অনেক টাকা লস করে দেবে সেরকম নয়। দুটোর মধ্যে মিক্সড, অর্থাৎ একটা ব্যালেন্স কিন্তু তৈরি করে আমাদের চলতে হবে। এটার কি কি বৈশিষ্ট্য আছে? গুণগত বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এটা অনেক বেশি ভালো। সেকেন্ড হচ্ছে যুক্তিগত, যুক্তিও এখানে আমাদের এখানে কাটছে। শুধুমাত্র আমরা অর্থনৈতিক মুনাফার দিক দিয়ে বিচার করছি না, যুক্তি দিয়েও সিদ্ধান্ত নিচ্ছি। ফলে এর সঙ্গে আবার যুক্ত আছে মৌলিক যুক্তিসঙ্গত। এর মৌলিক যুক্তিসঙ্গত থেকে অর্থনৈতিক যে যুক্তি অনেকটাই বেশি। অর্থনৈতিক যুক্তির জন্যই যে কোনো সংগঠন তার কর্মচারীদের নিয়োগ করে। অর্থাৎ কি অর্থনৈতিক যুক্তি লাভ করা, অর্থাৎ অর্থনৈতিক দিকটাকে হাইলাইট করা সত্ত্বেও এখানে কিন্তু তিনি মৌলিক যুক্তিরও এখানে অবতারণা করেছেন এবং মেটা পলিসি মেকিং এ নিয়ে উদ্বিগ্ন। অর্থাৎ মেটা পলিসি মেকিং কি? অর্থাৎ সাধারণভাবে যে প্রসেসিং ভ্যালু, রিয়ালিটি সমস্যা, প্রসেস ডিজাইন, যে পলিসি মেকিং, যে কোনো একটা জামা কাপড় তৈরির ক্ষেত্রে এই প্রসেসগুলো আমরা দেখতে পাই। মেকিং সিস্টেম, রিসোর্স রিলোকেট, পলিসি মেকিং, যে সব তোমার স্ট্র্যাটেজি, সেগুলোকেই বলা হয় মেটা পলিসি মেকিং। অর্থাৎ নীতি নেওয়ার আগে কি কি জিনিস আমাদের উপাদানগুলো তোমার লাগছে। যদি আমাদের কাপড় না থাকে আমরা জামা কাপড় তৈরি করতে পারবো না। যদি আমাদের প্ল্যান না থাকে আমরা কেমন জামা কাপড় তৈরি করবো আমরা জানি না। যে কোনো সংগঠনের ক্ষেত্রে মেটা পলিসি যে মেকিং এর যে বিষয়, সেটাকে নিয়ে ড্রোর খুব উদ্বিগ্ন হয়। এই মডেলের কথা আমাদেরকে কিন্তু বারবার করে বলেছেন এবং তোমার তার সঙ্গে তিনি যেটা বলেছেন নীতি নির্ধারণের যে পোস্ট, অর্থাৎ নীতি এমন ভাবে নির্ধারণ করুন এবং সেখানে হচ্ছে এবং এমন ভাবে মূল্যায়ন করা উচিত যার ভিত্তিতে যোগাযোগ আরো বেশি করে ব্যবহার করে কি করে সমস্ত চ্যানেলের মধ্য দিয়ে প্রোডাক্টটাকে ছড়িয়ে দেওয়া যায়। অর্থাৎ ফার্স্ট হলো মেটা পলিসি মেকিং, সেকেন্ড হচ্ছে নীতিকে প্রণয়ন করা, লক্ষ্যকে স্থাপন করা, অগ্রাধিকার দেওয়া, বিকল্পগুলোকে প্রস্তুত করা, কি কি অল্টারনেটিভ হতে পারে। অর্থাৎ মানে কোনো একটা সংগঠনে একটা কাপড় দিয়ে তো শুধুমাত্র জিন্সের যে প্যান্ট হচ্ছে বা শুধু জামা হচ্ছে তাই না, বিভিন্ন রকমের জামা কাপড় তৈরি হয়। অর্থাৎ এগুলো কিন্তু বিকল্প। সেম কাপড়কে বিভিন্ন ভাবে রং দিয়ে, অন্যরকম ডিজাইন দিয়ে, নানা রকমের অপশনকে বের করাই হচ্ছে বিকল্প এবং সেই বিকল্পগুলোকে চিহ্নিত কিন্তু করতে হবে। লাস্ট কি আছে? নীতি নির্ধারণ করা। অর্থাৎ এই বিকল্পগুলোর ভিত্তিতেই আমরা আবার কিন্তু নীতি নির্ধারণ করতে পারি আরো কি কি বিকল্প নেওয়া যায়,
বা কিভাবে আমাদের যে প্রোডাক্টটাকে লঞ্চ করা যায়, আরো বেশি করে কি করে বিপণনের ব্যবস্থা কিন্তু করা যায়। এবং ড্রোনের এইসব তথ্য বৈজ্ঞানিক ভিত্তির উপর ভিত্তি করেই সর্বাধিক ব্যবহারের উপর ভিত্তি করে লক্ষ্য, মূল্যবোধ, বিকল্প, খরচ, সুবিধাগুলি একটি ন্যায়সঙ্গত মূল্যায়ন করে। অর্থাৎ সবকিছুর ক্ষেত্রে জাস্টিস দেওয়া, সবকিছুকে ঠিকমতো বিচার করা, সেটা আমরা ড্রোনের সর্বোত্তম মডেলের মধ্যে নিতে পারি। এবং সেই সব জিনিসগুলো টোটাল মিলিয়ে ছোট ছোট সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে গুণগত সিদ্ধান্ত, অর্থনৈতিক সিদ্ধান্ত সব মিলিয়ে কিন্তু দেখা যায় সবকিছু মিলিয়ে আমাদেরকে একটা বেস্ট সর্বোত্তম নীতি নিতে ড্রোনের এই সর্বোত্তম মডেল আমাদের সাহায্য করে। নেক্সট আমরা আসছি, সেটা হচ্ছে বিভিন্ন সময়তে দেখা যায় এখানে এখানে কিন্তু তোমার দেখবে আমরা এখানে একটা ছবির মধ্য দিয়ে সুন্দরভাবে দেখিয়েছি। বিভিন্ন সময়তে দেখা যায় যেটাকে আমরা তোমার গার্বেজ ক্যাট যে মডেল বলি, সেখানে অনেক সময় দেখা যায় সেটা হচ্ছে তোমার কোহেনের যে তোমার গার্বেজ ক্যাট যে মডেল, সেখানে নীতি নির্ধারণ করা হয়, সমাধান করা হয়, সমস্যা আছে এবং তার সঙ্গে চয়েস এরিনা আসে, পছন্দের সুযোগ আছে, সবকিছু মিলিয়ে একটা গার্বেজের মতো, যেখানে কিনা আমরা আবর্জনা এমনিতে ফেলি, সেরকম একটা বাক্সের মধ্যে কিন্তু জমা হচ্ছে। তার ভিত্তিতেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অর্থাৎ যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সমস্যা, সমাধান, নীতি, চয়েস মানে এখানে কিন্তু বিকল্পের কথা কিন্তু বলা হয়েছে, এবং তার সঙ্গে হচ্ছে পছন্দের সুযোগ, তার মধ্যে থেকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা তোমার যে কোনো যদি শপিং মলে যাই, আমাদের সামনে অনেকগুলো বিকল্প থাকে, আমরা সেগুলোর মধ্যে থেকেই কিন্তু একটাকে কিন্তু বেছে নিই। সেম জিনিস কিন্তু যে কোনো প্রশাসনের ক্ষেত্রেও হয়, অনেকগুলো অপশন থাকে, নানা রকমের সমস্যা থাকে, অনেক কিছু অবস্ট্যাকলস থাকে, তার মধ্যে থেকেই ভিত্তি করে একটা তোমার গার্বেজ ক্যান যে মডেল, যেটা কিনা কোহেন বলেছেন, মার্কস এবং বলছেন, সেই যে গার্বেজ ক্যান মডেলের মধ্য দিয়েই কিন্তু দেখা যায় যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সবকিছু একটা তোমার জায়গার মধ্যে জমা হচ্ছে, সরকারের উপরে প্রেসার পড়ছে বা সংগঠনের উপর প্রেসার এমনিতে পড়ছে, তার ভিত্তিতেই আবার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সিদ্ধান্ত খারাপ হলে সেটার ক্ষেত্রে আবার ফিডব্যাক হয়ে চলে আসছে সিদ্ধান্তটা, আবার সেই সিদ্ধান্ত সমস্যা, সমাধান, নীতি ইত্যাদির মধ্য দিয়ে নতুন সিদ্ধান্তের মধ্যে পরিণত হচ্ছে। ওপেন সিস্টেম তোমার জানো, ডেভিড স্টার্নের যে ইনপুট প্রসেস আউটপুট যে তোমার সিস্টেম, সেখানেও কিন্তু আমরা খুব সাধারণভাবে ওপেন সিস্টেম দেখে থাকি। সেই জিনিসটা এখানে বলা হয়েছে, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ইনপুট পদ্ধতি বা রূপান্তর যে প্রক্রিয়া এবং আউটপুট খুবই গুরুত্বপূর্ণ। ইনপুটের মধ্যে কি থাকে, কাঁচামাল, সংগঠনের জন্য কি লাগে, কাঁচামাল, সাধারণত শ্রমিক লাগে, মূলধন লাগে, প্রযুক্তি লাগে, তথ্য লাগে। তার ভিত্তিতে কি হয়, রূপান্তর হয় একটা সাধারণ কাপড়কে নিয়ে এসে, বা কোনো একটা চটকল বা পাটকলের ক্ষেত্রে সাধারণ পাটকে নিয়ে এসে রূপান্তরের প্রক্রিয়ার মধ্য দিয়ে, কর্মচারীদেরকে আরো বেশি বিশেষীকরণের মধ্য দিয়ে, ব্যবস্থাপনার মধ্য দিয়ে, যে কোনো কিন্তু পদ্ধতির মধ্য দিয়ে আউটপুট হয়। অর্থাৎ কি পরিমাণ পণ্য আসছে, কি পরিমাণ সেবা আসছে, সেটা কোনো পাসপোর্ট সেবার ক্ষেত্রেও হতে নিতে পারে, এবং অন্যান্য ক্ষেত্রে আর্থিক যে ফলাফল সেটাও নির্ধারণ করে সংগঠনের ক্ষেত্রে লাভ হচ্ছে কিনা, 2022-23 কি লাভ হয়েছে, তার আগে 21-22 আমার কি লাভ হয়েছে, এই যে একটা হিসেব করা, সেটা এখান থেকে চলে আসে। এবং যে তথ্যগুলো অনেক সময় কিন্তু দেখো এখানে প্রতিক্রিয়ার মধ্য দিয়ে নিচ্ছে, ফিডব্যাকের মধ্য দিয়ে আবার ইনপুটে কিন্তু ফিরে যাচ্ছে। সিদ্ধান্তের ক্ষেত্রে এটা খুব বেসিক। পরিবেশ, সেখানে পরিবেশের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়, সেই জন্য আমরা পরিবেশকে কিন্তু কখনোই এমনিতে বাদ দিতে পারি না। চেস্টার যে বার্নার্ড, তিনিও একজন বিখ্যাত প্রশাসনবিদ, তিনিও কিন্তু বারবার করে আমাদেরকে যে জিনিসটা বলেছেন, সামাজিক যে ব্যবস্থাপনার যে তত্ত্ব, সেখানে এমন ব্যক্তিদেরকে নিয়ে গঠিত হয় যেখানে কিন্তু তাদের মধ্যে একটা মিথস্ক্রিয়া দেখা যায়। সামাজিক সম্পর্ক, বিভিন্ন রকমের যে কলিগ হয় আমাদের, তারা যোগাযোগ করে, সুসম্পর্ক বজায় রাখে, তার ভিত্তিতে তিনি কিন্তু সামাজিক ব্যবস্থাপনার সোশ্যাল সিস্টেমের থিওরির কথা চেস্টার বার্নার্ড আমাদের সামনে রেখেছিলেন। অর্থাৎ ব্যক্তিদের মধ্যে যোগাযোগ বা কমিউনিকেশন যে থিওরি, তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। যত ভালো আমাদের ইন্টারাকশন হবে, পার্সোনাল রিলেশন ভালো হবে, তত সহজে আমরা যোগাযোগের মধ্য দিয়ে সুসম্পর্ক কিন্তু বজায় রাখবো, যা সংগঠনের ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে। আব্রাহাম যে মাসলোর যে সিদ্ধান্ত গ্রহণের যে মডেল, এটা সাধারণত একটা মনোবিজ্ঞানের মডেল। এখানে কিন্তু 5টা যে তোমার স্তরের কথা এমনিতে বলা হয়েছে, সাধারণভাবে আমরা কিন্তু দেখব সেখানে 5টা স্তর কি, সাইকোলজিক্যাল নিড,
সেফটি নিড, সোশ্যাল নিড, অর্থাৎ সংগঠনের ক্ষেত্রে যদি আমরা দেখি মৌলিক যে চাহিদাগুলো সবার আগে আমাদের পূরণ হওয়া উচিত, মৌলিক চাহিদাগুলো যদি আমাদের এমনিতে পূরণ না হয় তাহলে আমরা নেক্সট 3 আর 4 নাম্বার স্তরে উঠতে পারবো না। যে কোনো সংগঠনের ক্ষেত্রে যদি আমাদেরকে ছাঁটাই করার কথা বলা হয়, যদি আমাদের সেই সংগঠনে কাজের কোনো স্থিরতা না থাকে এবং যদি সেখানে আমরা কোনো রকম ভাবে জব স্যাটিসফ্যাকশন না পাই, তাহলে আমরা লোয়ার নিডস থেকে কখনোই, তোমরা দেখো ছবিতে আমি দেখিয়েছি, আমরা হায়ার নিডস এর দিকে কিন্তু যেতে আমরা পারবো না। অর্থাৎ সোশ্যাল নিডস, সেফটি নিডস, সাইকোলজিক্যাল নিডস যদি পূরণ না হয় তাহলে আমরা এস্টিম নিডস এর দিকে আমরা যেতে পারবো না। অর্থাৎ সমাজে আমাদের যে সাফল্য এবং সর্বোচ্চ যে তোমার স্তর, যেখানে কিনা হায়ার নিডস, যেখানে কিনা আমরা রেকগনিশন লাগে, রিয়েলাইজেশন লাগে, বা সংগঠনের মালিক বোঝে যে এই তোমার এমনিতে কর্মচারীকে দিয়ে এর অনেক বেশি ভালো করার এবিলিটি আছে, একে আমি আরো ভালো করে কি করে কাজে লাগাতে পারবো, বা নিজের যে ক্ষমতা সম্পর্কে আমাদের একটা ধারণা হয়। এইভাবে তিনি 5টা নিডস এর কথা বলেছেন, যেটা হচ্ছে মূলত এই যে মনোবিজ্ঞানের উপর ডিপেন্ড এমনিতে করে। যদি কোনো সংগঠনের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্কই না তৈরি হয় তাহলে আমরা লোয়ার নিডস থেকে হায়ার নিডস এর মধ্যে যেতেই কিন্তু পারবো না। তাই সংগঠনের ক্ষেত্রে সংগঠনের মালিকের দেখা উচিত কি করে আমরা লোয়ার নিডস থেকে হায়ার নিডস এর ক্ষেত্রে যাব। সেই জন্য তিনি উচ্চতর চাহিদা পূরণের আগে বেসিক চাহিদা পূরণের কথা বারবার করে আব্রাহাম কিন্তু মাসলো তার যে বিখ্যাত যে মডেলের মধ্য দিয়ে কিন্তু এই যে তোমার থিওরির কথা তিনি কিন্তু বলেছেন। অর্থাৎ যেটা আমাদের অনুপ্রেরণামূলক তত্ত্ব, আমরা কি করে কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা পেতে পারি, তার 5টা স্তর আছে। প্রথম দুটো স্তর ইম্পর্টেন্ট, সেই দুটো স্তর যদি কোনো সংগঠনে ফুলফিল হয় তবেই আমরা 3 আর 4 এ আমরা যেতে আর কি পারবো। 3, 4 যদি কেউ এমনিতে যেতে পারে কোনো সংগঠনে, তবেই তার কিন্তু 5 নম্বর স্তরে উন্নীত হওয়ার সম্ভাবনা থেকে যায়, যেটাকে সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস বলছে, নিজেকে জানা, সেই নিডসের কথাই বলা হচ্ছে। তারপরের যে তত্ত্ব আছে এফসি ম্যাকগ্রেগরের অনুপ্রেরণার মডেল, তিনি কিন্তু যেটা বলেছেন থিওরি এক্স এবং থিওরি ওয়াই। এক্স মানে এখানে ক্রস মানে কাটা মানে খারাপ। যে কোনো সংগঠনের ক্ষেত্রে দু ধরনের সাধারণভাবে শ্রমিকরা থাকে বা এমনিতে কর্মচারী থাকে যারা কোনো কাজ করতে চায় না, যারা যে কোনো রকম চেঞ্জ নিয়ে কিন্তু সমালোচনা করে, তাদের তিনি এক্স এর মধ্যে ফেলেছেন। আর তোমার যারা কিন্তু যে কোনো কাজ করতে ভালোবাসে, এমনিতে যে কোনো সংগঠনের কর্মক্ষমতাকে বাড়ায়, তাকে তিনি ওয়াই এর মধ্যে ফেলেছেন। এক্স এর ক্ষেত্রে তারা এমনিতে দমনমূলক শৈলী, কঠোর নিয়ন্ত্রণ, কোনো উন্নয়নের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু সামিল হয় না। তারা একটা বিচ্ছিন্নতা মনস্ক, একটা বিষণ্ণ সংস্কৃতিকে আমাদের সামনে রাখে। আবার যদি অন্যদিকে ওয়াই আমরা দেখি, তারা উন্নয়নমূলক সংগঠনকে আরো বেশি কি করে উন্নয়ন করা যায় সেই দিকে তারা সবসময় এমনিতে নজর রাখে। আরো বেশি কি করে উন্নত হয় সংগঠন, তাদের বিভিন্ন সময় প্রমোশন হয়। সুতরাং এখানে কিন্তু দু রকমের কর্মী যে কোনো সংগঠনে থাকে। তাকেই এমসি ম্যাকগ্রেগর থিওরি অফ এক্স থিওরি অফ ওয়াই এভাবে করেছেন। এতক্ষণ সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর, কি কি বাধা আসে সেই সব তত্ত্বগুলো নিয়ে আলোচনা করছি। ম্যাকগ্রেগরের এক্স ওয়াই তত্ত্ব খুবই বিখ্যাত। এক্স এক রকমের কর্মচারী, ওয়াই আরেক রকমের কর্মচারী। হার্সবার্গের 2 ফ্যাক্টর নিজেও খুবই কিন্তু এমনিতে গুরুত্বপূর্ণ। কাজের সন্তুষ্টির ক্ষেত্রে কিছু মোটিভেটর ফ্যাক্টর থাকে যেগুলো কিন্তু কমিয়ে দিলে কোনো রকম কর্মচারী ভালো করে কাজ করবে না। অর্জন যেগুলো হচ্ছে তোমার সাধারণভাবে দেখা যায় হচ্ছে যেগুলোকে মোটিভেট করে সাধারণ মানুষকে। আবার যদি অন্যদিকে তোমার দেখা যায় যেগুলো হচ্ছে কাজের যে পরিবেশ বা হাইজিন যে ফ্যাক্টর, দেখো আমি কমলা দিয়ে দেখিয়েছি, সেগুলো কিন্তু কর্মচারীদের পরিবেশের জন্য সহায়ক। যদি কোনো ঘরে এসি থাকে, সুপারভাইজার থাকে, বা কোনো গুণগত বা যে মজুরি যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় সংগঠনের উৎপাদন খুব বৃদ্ধি পায়। এবং সাধারণভাবে দেখা যায় যদি আমরা মোটিভেটর ফ্যাক্টর বেগুনি দিয়ে দেখো আমি এখানে দেখিয়েছি, সেগুলো থাকলেও ভালো, যদি কোনো কারণে সংগঠন কমিয়েও দেয় তাহলেও কিন্তু খুব একটা কিছু এফেক্টেড হয় না। কিন্তু কমলাটা যদি কমে যায় তাহলে কিন্তু সংগঠনের উৎপাদনের ক্ষেত্রে এফেক্টেড হয়। এটাকেই হার্সবার্গ 2 ফ্যাক্টর নীতির কথা বলেছেন বা 2 রকমের তত্ত্বের কথা বলেছে। অর্থাৎ স্বাস্থ্যবিধিও বজায় রাখতে হবে সংগঠনের জন্য। যদি কোনো কলকারখানাতে খুব বেশি ধোঁয়া উৎপন্ন হয় সেটার ক্ষেত্রে যেমন স্বাস্থ্যবিধি বজায় থাকে না, সুতরাং হাইজিনটা তোমাকে এমনিতে মেনটেন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা। সেটা যদি ঠিক হয় তাহলে সেটা সংগঠন যত বেশি ভালো হবে সংগঠনের উৎপাদনের জন্য ভালো, যত খারাপ হবে সেটা উৎপাদন কমিয়ে আনবে।
আর যে মোটিভেটর ফ্যাক্টর সেটা মানুষকে ব্যক্তিগতভাবে মোটিভেট কিন্তু করে আরো ভালো কিছু এমনিতে করার জন্য। এইভাবে আমরা হাসবার্গের নীতির পরে লাস্টে আমরা তোমার চলে আসছি হচ্ছে যে এই টোটাল জিনিসটার মধ্য দিয়ে কি আমরা দেখলাম যে টোটাল জিনিসের মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ কিভাবে হয় এবং সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে কিভাবে আমরা কোনো সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারি। নেক্সট দিন আমরা জনপ্রশাসনের যে জননীতি নিয়ে আলোচনা আমরা করব। এখানেই আমি আমার ক্লাসটা শেষ আমরা করছি। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আমাদের আবার তোমার দেখা হবে। নমস্কার।